আমাদের পদার্থের চৌম্বক ধর্ম চ্যাপ্টার চলছে, ঠিক আছে, কন্টিনিউ হচ্ছে পদার্থের চৌম্বক ধর্ম চ্যাপ্টার। এবং সেখানে আমরা অলরেডি পদার্থগুলোকে শ্রেণীবিভাগ করে ফেলেছি, যে পরাচৌম্বক পদার্থ, তিরশ্চৌম্বক পদার্থ, অয়স্চৌম্বক পদার্থ, তাই না? সেগুলোতে আমরা তাদেরকে শ্রেণীবিভাগ করে ফেলেছি। এবং অয়স্চৌম্বক পদার্থের ক্ষেত্রে হিস্টেরেসিস লুপ আমরা লাস্ট ক্লাসে ওখানটায় ছেড়েছিলাম। তো বল সবাই, যে হিস্টেরেসিস লুপের যে ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফল কাকে বোঝায়? হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল, হিস্টেরেসিস লুপের একটা পূর্ণ লুপের ক্ষেত্রফল বোঝায় কি না, একবার পূর্ণ চক্র হলে একক আয়তনে যে পরিমাণ শক্তি ক্ষয় হচ্ছে, মানে হিট লস। হিস্টেরেসিস লুপ যদি আমি দেখাই তাহলে এই দিকে ছিল, আচ্ছা, হিস্টেরেসিস লুপ কার ক্ষেত্রে দেখা যাবে? কেবলমাত্র অয়স্চৌম্বক পদার্থের ক্ষেত্রে, ঠিক আছে, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। তো যদি আমি দেখাই গ্রাফটাকে, যে হিস্টেরেসিস লুপ ছিল আমাদের এরকম, এদিকে, হ্যাঁ, এদিকে ছিল কে, এদিকে ছিল এইচ, এদিকে ছিল কি বি, তাই তো? গ্রাফটা ছিল এরকম, প্রথমে এরকম যাবে ম্যাক্সিমাম, দেন এরকম এসে এরকম আসবে, তারপরে এখান থেকে আবার এরকম হয়ে যাবে, ঠিক না? এরকম ছিল গ্রাফ, ঠিক আছে, মনে পড়েছে? এটা গ্রাফ ছিল। তো এখানে এই যে আমি যদি এটাকে বলে দিই ও, এটাকে যদি আগের দিন এখানে কি নাম দিয়েছিলাম, পি না কিউ দিয়েছিলাম? এটাতে এই পয়েন্টটাকে কিউ দিয়েছিলাম, আর এটা কি নাম দিয়েছিলাম? আর দিয়েছিলাম। যাই হোক, তাহলে এখানে ও পি ও কিউ কি বোঝায়? ও কিউ হচ্ছে ধারণ ক্ষমতা বোঝায়। মানে আমি প্রথমে এইচ বাড়িয়ে বাড়িয়ে ম্যাক্সিমামে গেছি, দেন আবার এইচ কমিয়ে কমিয়ে জিরোতে এসছি, তাতে করে কিউ থেকে গেছে, মানে ও কিউ পর্যন্ত চৌম্বক ক্ষেত্র ভেতরে থেকে গেছে, মানে ওটা হচ্ছে কিনা ধারণ ক্ষমতা ছিল, ঠিক আছে। আমি জাস্ট একবার রিপিট করে দিচ্ছি, ধারণ ক্ষমতা ছিল। দেন ওর ভেতরে যে চৌম্বক ক্ষেত্র, তাকে নষ্ট করার জন্য আমাকে উল্টো ডাইরেকশানে এইচ দিতে হয়েছিল, কত না ও আর, সেটা হচ্ছে কিনা সহনশীলতা, ঠিক আছে। সহনশীলতা গ্রাফ যদি দিয়ে দেয় এরকমই হবে, বড় জোর দুটোই পয়েন্ট। আর এই যে পুরো লুপের ক্ষেত্রফল, এই পুরো লুপের ক্ষেত্রফল কি বোঝায়? পুরো লুপের ক্ষেত্রফল বোঝায় একবার পূর্ণ চক্র হলে, মানে চুম্বকন, তাকে বিচুম্বকন, উল্টো দিকে চুম্বকন, আবার তাকে বিচুম্বকন করে আবার সেই আগের পজিশনে নিয়ে আসতে যে পরিমাণ হিট লস হবে একক আয়তনে, সেটাই হচ্ছে এই লুপের ক্ষেত্রফল, ঠিক আছে। এবারে আমরা যে এই লুপ দেখে আমরা বুঝতে পারবো যে কোন ম্যাটেরিয়ালকে কিভাবে ইউজ করা যেতে পারে। যেমন দু প্রকার চুম্বক আমাদের দরকার, যেটা একটা হলো কি একদম স্থায়ী চুম্বক, মানে একবার চুম্বকে হয়ে গেলে সে যেন তার চুম্বকত্ব অনেক সময় ধরে রাখে। আর একটা হচ্ছে কি আমরা সাময়িক চুম্বক, মানে অস্থায়ী চুম্বক যেগুলো, সেগুলোতে ইউজ করতে চাই। মানে আমি এখন চাইছি চুম্বক হচ্ছে, আবার যদি এক্ষুনি এর চুম্বকত্ব নষ্ট করতে চাই সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তো দু টাইপের আমাদের চুম্বক দরকার, একটা হচ্ছে স্থায়ী চুম্বক আর একটা হচ্ছে অস্থায়ী চুম্বক। তো সেইটাকে আমরা এখান থেকে আমরা করব কি 440 পেজ ছায়া প্রকাশনী বই, নতুন বই খুলবি সবাই, বইতে আছে ভালোভাবে, ওখান থেকেই বলে দিই, হয়ে যাবে তাড়াতাড়ি, ঠিক আছে। 440 পেজ, ঠিক আছে, 440 পেজ। তাহলে এটুকু আমরা বুঝতে পারছি, একটা অয়স্চৌম্বক পদার্থকে বারবার চুম্বকন বিচুম্বকন করলে কী হবে, সেটা গরম হয়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ, তাপ উৎপন্ন হবে। এবার দেখ 440 পেজে হেডিং দেওয়া আছে হিস্টেরেসিস লুপের প্রাসঙ্গিকতা, ঠিক আছে, হিস্টেরেসিস লুপের প্রাসঙ্গিকতা। এখান থেকে যেগুলো বলবো একটা একটা করে পয়েন্ট দেখ। 1 নম্বরে দেওয়া আছে স্থায়ী চুম্বক, আর 2 নম্বরে দেওয়া আছে তড়িৎ চুম্বক, ঠিক না? 1 নম্বরে দেওয়া আছে স্থায়ী চুম্বক, 2 নম্বরে দেওয়া আছে তড়িৎ চুম্বক। এখান থেকে থিওরিটিক্যাল ছোট ছোট কোশ্চেন হতে পারে, ছাড়া যাবে না, ঠিক আছে, একটু রিডিং পড়ার মতো করতে হবে, কিন্তু ওই মানে কোনো ম্যাথমেটিক্স নেই এখানে, বাট ছাড়া যাবে না, যদি বা কোশ্চেন আসতে পারে, অবশ্যই আসতে পারে। দেখ স্থায়ী চুম্বক কী বলা হচ্ছে, স্থায়ী চুম্বক নির্বাচনের জন্য যে পদার্থ ইউজ করব তার কি কি বৈশিষ্ট্য হওয়া দরকার। 1 নম্বর কি বলেছে, দেখ চৌম্বক ভেদ্যতা যথেষ্ট বেশি,
মানে ওর ভেতর দিয়ে অনেক বেশি সংখ্যক বলরেখা যেন পাস করে। চৌম্বক ভেদ্যতা যথেষ্ট বেশি, এর ফলে সম্পৃক্ত বিন্দুতে চৌম্বক আবেশ তীব্র হয়। মানে এই যে আমি সম্পৃক্ত চৌম্বক আবেশ করছি তাতে করে যেন বি এর মানটা অনেক বেশি হয়, মানে যখন এটা সম্পৃক্ত চুম্বকে পরিণত হয়ে যাচ্ছে তার ভেতরে যেন অনেক বেশি চুম্বকত্ব হয়। তো আমরা এটাই চাই যাতে করে চুম্বকটা বেশি শক্তিশালী হয়। 2, এবারে দেখ আমরা চাইছি চুম্বক স্থায়ী হোক, ঠিক আছে, চুম্বক স্থায়ী হোক। আমি তো একবার চুম্বকে পরিণত করে দিয়েছি, এরপরে যদি আমি বাইরের থেকে এইচ হাটিয়ে নিই, বাইরের থেকে যদি আমি এইচ সরিয়ে নিই, তাহলে তার চুম্বকত্ব ধরে রাখা উচিত, কারণ কি স্থায়ী চুম্বক, তার মানে ধারণ ক্ষমতা বেশি হওয়া উচিত। মানে আমি একটা অয়স্চুম্বক পদার্থকে চুম্বকে পরিণত করে দিয়েছি, এরপরে আমি বাইরের থেকে এইচ সরিয়ে নিলাম, তাহলে তার তো চুম্বকত্ব ধরে রাখতে হবে, তবে গিয়ে তো স্থায়ী চুম্বক হবে। তাহলে স্থায়ী চুম্বকের ধারণ ক্ষমতা অনেক বেশি হতে হবে। মানে আমি যদি স্থায়ী চুম্বকের বিএইচ গ্রাফ করি তাহলে এই পার্টটা বেশি হওয়া উচিত। স্থায়ী চুম্বকের ধারণ ক্ষমতা কোনটা, এটা, এই পার্টটা বেশি হওয়া উচিত, এটাই তো ধারণ ক্ষমতা বোঝায় বিএইচ লুপের। দেন এবারে ধরো আমি যেটাকে চুম্বকে বানিয়ে দিয়েছি সে যেন তার চুম্বকটাকে ধরে রাখে, এবং আমি যদি কোনো তাপ প্রয়োগ করি বা উল্টো দিকে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করি তাতেও তার যেন চুম্বকত্বটা ধরে থাকে, মানে সহনশীলতা যেন বেশি হয়। তাহলে সহনশীলতাও যথেষ্ট বেশি হবে, মানে এই পার্টটাও যেন বেশি হয়। তো দেখ এইটা একটা লুপ না, এই দিক আমি যদি বলি যদিও এটা আয়তক্ষেত্র নয়, বাট আমি যদি দেখি এই দিকটাকে যদি আমি দৈর্ঘ্যের মতো দেখি, এই দিকটা প্রস্থের মতোই হচ্ছে, ঠিক আছে। তো দেখ কারোর যদি এটা বড় আর এটা বড় হয়, গ্রাফ একটু মোটা টাইপের হবে না, একটু চাওড়া টাইপের হবে, ঠিক না। আর যত বেশি চাওড়া হবে তত বেশি লুপের ক্ষেত্রফল হবে। তার মানে একটা স্থায়ী চুম্বককে আমি যদি চুম্বকন বিচুম্বকন করতে চাই তাহলে অনেক বেশি গরম হবে, ঠিক না। তাহলে কি হচ্ছে, স্থায়ী চুম্বক হওয়ার জন্য তোদেরকে ম্যাচ দা কলামে এটুকুই দিয়ে দেবে, স্থায়ী চুম্বকের কি হওয়া উচিত, চৌম্বক ভেদ্যতা বেশি হবে। আচ্ছা চৌম্বক ভেদ্যতা বেশি মানে কি, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতাও বেশি। মিউ বেশি মানে কি, মিউ আরও বেশি, কেন কি আমরা জানি মিউ আর কত ছিল, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা কত ছিল, মিউ আর সমান মিউ মিডিয়াম বাই মিউ নট। মিউ নট তো শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, তো যার মিউ মিডিয়াম বেশি তার মিউ আরও বেশি, তাহলে চৌম্বক ভেদ্যতা বেশি, ঠিক আছে, চৌম্বক ভেদ্যতা বেশি। তোরা তাহলে এক কাজ কর, স্থায়ী চুম্বক বলে একটু হেডিং দিয়ে নে খাতাতে, স্থায়ী চুম্বক। স্থায়ী চুম্বক কী লিখবি, স্থায়ী চুম্বকের ক্ষেত্রে মিউ মিডিয়াম কমা মিউ আর, ঠিক আছে, মিউ আর, তারপরে হচ্ছে কি ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতা, তারপরে হচ্ছে সহনশীলতা, সহনশীলতা, এগুলো সবই কী হবে, হাই, উচ্চ, যতগুলোই আছে সবই উচ্চ হতে হবে, ঠিক আছে। চৌম্বক ভেদ্যতা, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, ঠিক আছে, ধারণ ক্ষমতা, সহনশীলতা, যে কটা টার্ম আছে সবগুলোই কী হবে, উচ্চ হতে হবে। ব্যাস আমি ছোট করে এক লাইনের মধ্যে লিখে দিয়েছি, এর কয়েকটা এক্সাম্পল আমাদের পড়ে। আচ্ছা আরেকটু বলে দিই, বিএইচ লুপের ক্ষেত্রফলও বেশি হবে, ক্ষেত্রফল বেশি, কেন কি চাওড়া হবে গ্রাফটা না, ক্ষেত্রফল বেশি। এর কয়েকটা এক্সাম্পল আমাদের পড়ে নিতে হবে, এক্সাম্পলও মনে রাখতে হবে। সবথেকে ভালো এক্সাম্পল হচ্ছে ইস্পাত, ঠিক আছে, ইস্পাত, ইস্পাত, আরেকটা হচ্ছে অ্যালনিকো আর টিকোনাল, ঠিক আছে, অ্যালনিকো আর হচ্ছে টিকোনাল, অ্যালনিকো আর হচ্ছে টিকোনাল, হ্যাঁ ইস্পাত, ইস্পাত, ঠিক আছে। অ্যালনিকো অ্যাকচুয়ালি কি, এর নাম দেখে বোঝা যাচ্ছে অ্যালনিকো মানে অ্যালুমিনিয়াম আছে, নিকেল আছে, কোবাল্ট আছে, কিন্তু দুটো কমন দুজনের মধ্যে আছে, সেটা হচ্ছে কি আয়রন এবং কপার, মানে এফি এবং সিইউ দুজনের মধ্যে মানে কমন আছে, এফি এবং সিইউ, এফি আর সিইউ কী আছে দুজনের মধ্যে কমন আছে, মানে অ্যালনিকো এবং টিকোনাল দুজনের মধ্যেই এফি এবং সিও আছে।
তাহলে টিকোনালেও কি আছে, এফি এবং সিও আছে, কিন্তু টিকোনাল মানে কি হবে, টিকোনাল টিকোনাল হচ্ছে টিআই 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 দেন হচ্ছে কি নিকেল আছে, টিকো কোবাল্ট আছে, নিকেল আছে এবং অ্যালুমিনিয়াম আছে। ঠিক আছে, ব্যাস। কম্পোজিশান নাও পড়তে পারে, তবে সরি এটা হচ্ছে সিইউ। আয়রন এবং কপারটা দুজনেরই কমন, আর বাদবাকি নামটা হচ্ছে অ্যালনিকো আর টিকোনালের হিসাবে হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এরা কিন্তু দেখ, স্থায়ী চুম্বক হোক কি অস্থায়ী চুম্বক হোক, দুটোই কিন্তু তিরস্চম্বক পদার্থ। ঠিক আছে, কেন কি হিস্টেরেসিস লুপ হচ্ছে না, তিরস্চম্বক পদার্থ। তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে যার এই প্রপার্টিগুলো আছে সে হবে স্থায়ী চুম্বক। এবার আসবো কি অস্থায়ী চুম্বক। ঠিক আছে, অস্থায়ী চুম্বক এখানেই হেডিং দিয়ে দিচ্ছি, এগুলো মুছে সবার লেখা হয়ে গেছে। এটা অস্থায়ী চুম্বক। অস্থায়ী চুম্বকের ক্ষেত্রে দেখ কি হচ্ছে, প্রথমে আমরা চাই অস্থায়ী চুম্বক হয়েছে ঠিকই, কিন্তু যখন চুম্বকে হচ্ছে তখন যেন শক্তিশালী হয়। মানে ধরো আমি কোনো গাড়িকে এখান থেকে তুলতে চাই, তো এই যেটা কয়েল আছে সেটা যেন, যে অস্থায়ী চুম্বক তড়িৎ চুম্বক হচ্ছে, সেটা যেন সেই মুহূর্তে যখন আমি কারেন্ট পাঠাচ্ছি, আচ্ছা কারেন্ট পাঠালে কি হবে, একটা তড়িৎবাহী লুপ দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করবে, মানে চুম্বকে পরিণত হবে। তো সেই মুহূর্তে গাড়িটাকে ধরো আটকে নিল, এরপরে তুলে আমি অন্য জায়গায় যখন রাখতে যাব, তখন সুইচ অফ করার সঙ্গে সঙ্গে যেন এর চুম্বকত্বটা চলে যায়। যদি না যায় তাহলে তো গাড়ি তো আটকে থেকে যাবে না। তাহলে যখন চুম্বকে পরিণত হচ্ছে তখন যেন উচ্চ মানের চুম্বকে পরিণত হয়। তাহলে মিউ আর এবং মিউ মিডিয়াম যেটা, সেটা হাই হচ্ছে। কিন্তু আমি যখন যখন আমি 0 করে দিলাম, তখন তখন চুম্বকত্ব সঙ্গে সঙ্গে চলে যাওয়া উচিত, মানে ধারণ ক্ষমতা কম হতে হবে। এবং আমি চাই চুম্বকত্ব পুরোপুরি চলে যাক, মানে আমাকে ওর চুম্বকত্ব নষ্ট করার জন্য খুব একটা বেশি এফোর্ট লাগাতে হবে না, মানে সহনশীলতাও কী হবে, কম হবে। তাহলে স্থায়ী চুম্বকের বেলা সবাই ছিল উচ্চমানের, আর অস্থায়ী চুম্বকের বেলা কি হচ্ছে, চৌম্বক ভেদ্যতা এবং আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা এটা হাই হচ্ছে, ধারণ ক্ষমতা সহনশীলতা এই দুজন কি হচ্ছে, লো হচ্ছে। আচ্ছা স্থায়ী চুম্বক আমরা কোথায় ইউজ করি? স্থায়ী চুম্বক আমরা ইউজ করি জেনারেটরে। ঠিক আছে, ডায়নামো যেগুলোতে দু সাইডে দুটো বড় বড় চুম্বক লাগানো থাকে, স্পিকারে লাগানো থাকে। আচ্ছা, এর ব্যবহারটা, স্থায়ী চুম্বকের ব্যবহার সাইডে লিখে দে, যে ডায়নামো বা জেনারেটর মোটরেও ইউজ করা হবে। মোটরেও দু সাইডে চুম্বক। ঠিক আছে, মোটর আর কি হচ্ছে না, স্পিকারেও চুম্বক থাকে, তাই তো, স্পিকার। হ্যাঁ, আচ্ছা এখানে বইতে দিয়েছে যে অস্থায়ী চুম্বক হিসাবে ট্রান্সফরমার বা ডায়নামোর মজ্জা। ট্রান্সফরমার ঠিক আছে, ডায়নামোর মজ্জা এখান থেকে, আচ্ছা সরি, ডায়নামোর মজ্জা বলেছে, ডায়নামোর দু সাইডের যে চুম্বক সেটা না, একটা হচ্ছে এটা দু সাইডের যে চুম্বকটা ব্যবহার করে আমি তার কথা বলছি। আর ডায়নামোর মজ্জা বলতে ওইটার ওপরে যে জড়ানো হয় তারটাকে, এটার কথা বলছি, ঠিক আছে। এবারে অস্থায়ী চুম্বকের উদাহরণ কী হবে না, তড়িৎ চুম্বক, যেটা আমি কারেন্ট পাঠাবো, চুম্বকে পরিণত হবে, কারেন্ট বন্ধ করে দেব, চুম্বকত্ব চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, এর আমি বৈশিষ্ট্য বলে দিয়েছি। এবার এর উদাহরণ কি হবে, এর উদাহরণ হতে পারে নরম লোহা বা কাঁচা লোহা। ভালো ইম্পর্ট্যান্ট হচ্ছে নরম লোহা বা কাঁচা লোহা। এক্সাম্পল, কাঁচা লোহা বা নরম লোহা।
নরম লোহা বা কাঁচা লোহা, কাঁচা লোহা। এবং আর কি আছে, স্ট্যালয় আছে, ঠিক আছে, স্ট্যালয় আছে, পারম্যালয় আছে, তবে ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, নরম লোহা বা কাঁচা লোহা, ঠিক আছে। এবারে দুটো গ্রাফ করা হচ্ছে, দেখ কীরকম। একটা গ্রাফ তো আঁকাই আছে না, আমি দুটো গ্রাফ আরেকবার নাহলে আঁকছি একসঙ্গে। একটা হবে স্থায়ী চুম্বকের গ্রাফ আর একটা হবে অস্থায়ী চুম্বকের গ্রাফ, ঠিক আছে। একটা স্থায়ী হবে আর একটা অস্থায়ী হবে। দেখ গ্রাফটা ওই বিএইচ লুপ গ্রাফ হচ্ছে, বাট একজনের হবে বেশি একজনের হবে কম, বিএইচ, ঠিক আছে। দেখ আমি ধরে নিচ্ছি এটা স্থায়ী চুম্বকের এত চুম্বক ধারণ ক্ষমতা এবং সহনশীলতা এরকম আছে, ঠিক আছে। তো এটার গ্রাফ কেমন যাবে, এরকম করে ধরো, এরকম হলো, একটু চাওড়া টাইপের গ্রাফ হলো, ঠিক আছে। আরেকটা গ্রাফ যেটার একটু কম হচ্ছে, মানে এরকম টাইপের গ্রাফ হচ্ছে, ধরো দেখতে পাচ্ছিস। দেখ যেটা নীল কালারের গ্রাফ হয়েছে তার ধারণ ক্ষমতা এটা, সহনশীলতা এটা বেশি না। আর যেটা কালো কালারের করেছি তার ধারণ ক্ষমতা এইটুকু, সহনশীলতা এইটুকু। কিন্তু যখন ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে তখন কিন্তু এর কিন্তু বেশি, মানে তড়িৎ চুম্বক যেটা, ঠিক আছে। আর এর একটু কম আছে, তো ওটা বেশি ফ্যাক্ট করছে না। এখানে আমি কালো কালারের যে গ্রাফটা আছে, তাহলে আমি ব্ল্যাক কালারের যে গ্রাফটা আমি দিচ্ছি এখানে, সেটা হচ্ছে কি আমার তড়িৎ চুম্বকত্ব, ঠিক আছে। তড়িৎ চুম্বক বা অস্থায়ী চুম্বক, অস্থায়ী চুম্বক, অস্থায়ী চুম্বক। সব থেকে ভালো আমি এখান থেকে অ্যারো টেনে দিই। ব্ল্যাক কালারে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি অস্থায়ী চুম্বক, মানে কাঁচা লোহা বলে দিচ্ছি, কাঁচা লোহার গ্রাফ, কাঁচা লোহার বি এবং এইচ গ্রাফ। আর ব্লু কালারের যেটা হচ্ছে সেটা স্থায়ী চুম্বক, মানে ইস্পাতের কথা বলছি, ইস্পাত, ইস্পাত। তাহলে যদি বলে দেয় যে দুটি পদার্থ দেওয়া আছে, দুটি পদার্থ দেওয়া আছে, একটা হচ্ছে কাঁচা লোহা এবং একটা ইস্পাত, আর দুজনের ক্ষেত্রে বিএইচ লুপের যে ক্ষেত্রফল কার বেশি হবে বল, কাঁচা লোহা এবং ইস্পাতের বিএইচ লুপের ক্ষেত্রফল বেশি। তাহলে আমি কী লিখব, বিএইচ লুপের ক্ষেত্রফল কার বেশি হবে না, ইস্পাতের বেশি হবে কাঁচা লোহার থেকে, ইস্পাতের বেশি হবে কাঁচা লোহার থেকে। বাস, হিস্টেরিসিস লুপ সম্বন্ধে একদম পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেছে, আর কিছু নেই এখানে। তার মানে তড়িৎ চুম্বকের লুপের ক্ষেত্রফল কম, এখান থেকেও এটা বোঝা যাচ্ছে তড়িৎ চুম্বককে আমি যদি বারবার বিচুম্বকন করি তাহলে খুব একটা বেশি হিট লস হবে না, ঠিক আছে। আমি এই গাড়িটাকে তোলার সময় চুম্বকে পরিণত করেছি, আবার বিচুম্বকন করে দেব, আবার কাজ করব ওটা নিয়ে চুম্বকে পরিণত করব, আবার বিচুম্বকন করে দেব, তাতে করে বেশি হিট লস হবে না, ঠিক আছে, তাতে করে বেশি হিট লস হবে না। হ্যাঁ, তাহলে আমি বলতে পারি হিট লস যদি বলি, হিট লসও ইস্পাতে বেশি হবে কাঁচা লোহার থেকে। যার বিএইচ লুপের ক্ষেত্রফল বেশি তার হিট লসও বেশি, হিট লস বেশি হবে। ক্লিয়ার? ছোট ছোট পয়েন্ট, এগুলো যতটুকু হওয়ার দরকার ছিল সবগুলো হয়ে গেছে। আচ্ছা, যদি এরকম কোনো কোশ্চেন হয়, এটুকু হয়ে গেছে। এবার আমি প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিকের ছোট দুটো পয়েন্ট বাকি আছে, ওই দুটো বলবো, দেন
তড়িৎচুম্বকীয় আবেশ চ্যাপ্টারে চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে সবার, এটা ক্লিয়ার? আচ্ছা, যদি আমি বলি, আচ্ছা তোদের বইতে খুব সম্ভবত ছক যেটা আছে সেটা পরপর এরকম করা আছে, প্রথমে অয়স্চুম্বক, তারপরে পরাচুম্বক, তারপরে তিরস্চুম্বক। তো আমি ওই রকমই লিখছি, না হলে প্রথমে ফেরো বলেছে, ফেরো, দেন প্যারা, দেন ডায়া। ঠিক আছে, হ্যাঁ যদি এরকম কোনো শর্ট কোশ্চেন পড়ে যে পরাচুম্বক, তিরস্চুম্বক এবং অয়স্চুম্বকের মধ্যে কোনটা পদার্থের মৌলিক ধর্ম, মানে সব পদার্থের মধ্যে থাকতে পারে, সেটা হলো তিরস্চুম্বক। ঠিক আছে, এটা হচ্ছে কিনা পদার্থের মৌলিক ধর্ম, মানে সব পদার্থের মধ্যেই থাকবে। যার অয়স্চুম্বক, যেটা অয়স্চুম্বক হচ্ছে, তার ক্ষেত্রে এই ডায়াম্যাগনেটিক প্রপার্টিটা অনেক কম। ঠিক আছে, যার প্যারাম্যাগনেটিক হচ্ছে তার ক্ষেত্রে এই এই তিরস্চুম্বকটা মোটামুটি কম। ঠিক না? তাহলে এটা আমি লিখে নিচ্ছি অয়স্চুম্বক, অয়স্চুম্বক, পরাচুম্বক, আর হচ্ছে তিরস্চুম্বক। ঠিক আছে, তাহলে তিরস্চুম্বক হচ্ছে কি মৌলিক ধর্ম, মৌলিক ধর্ম সব পদার্থের ক্ষেত্রে থাকবে। আচ্ছা, এখানে বল যে এই যে কোন কোন পদার্থ কীরকম কাজ করছে, তোরা খুব সম্ভবত কেমিস্ট্রিতে হয়তো একটু একটু পড়ে থাকতে পারিস, ওখানে ফেরি থাকে, অ্যান্টি ফেরি থাকে, এরকম ছিল, আছে কি? হ্যাঁ আছে। তো দেখ এখানে কি বলা হচ্ছে, আমি আপাতত এই যে তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে কি হচ্ছে, যদি আমি ওর অরবিটাল দেখি, ঠিক আছে, আমি পি অরবিটালকেই আঁকছি, তো এর কী হয়, সমস্ত ইলেকট্রনগুলো কী হয় থাকে, পেয়ারে থাকে। তো সমস্ত ইলেকট্রন যদি পেয়ারে থাকে তাহলে কি হবে, একটা ইলেকট্রনের যেদিকে স্পিন হবে ঠিক ওরই অরবিটালের যে ইলেকট্রন আছে তার উল্টো দিকে স্পিন হবে, তাহলে দুজনের স্পিন পরস্পরকে ক্যান্সেল করে দেবে। তো এই জন্য যে সমস্ত পদার্থে কোনো মানে সিঙ্গেল ইলেকট্রনই নেই, সব ইলেকট্রন জোড়, এরকম পদার্থ কী কী হতে পারে, যেমন নোবেল গ্যাস, নোবেল গ্যাসের ক্ষেত্রে, ঠিক না, আরও আরও অনেক কিছু হতে পারে। তো দেখ এক্ষেত্রে তাহলে যাদের ক্ষেত্রে পুরোপুরি সমস্ত, ওই জন্য তোকে দেওয়া ছিল কিসের, নিয়নের, নিয়নের দেওয়া ছিল, নিকেল হবে না, নিকেল তো অয়স্চুম্বক হয়ে যাচ্ছে ওদিকে, তাহলে ওই জন্য নিয়নের দেওয়া ছিল, কেন কি এর পুরো সমস্ত ইলেকট্রন কি আছে, পেয়ারে আছে। তাহলে দেখ ইলেকট্রনের স্পিনের জন্য কোনো চৌম্বক ভ্রামক হচ্ছে না, যদি হয় তাহলে সেটা কি হবে না, ইলেকট্রনের মানে কক্ষীয় গতি, মানে কি, এটা ধরো নিউক্লিয়াস, এটা ধরো নিউক্লিয়াস, ইলেকট্রন কেমন ঘুরছে, নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে, ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। তো নিজে দুটো ইলেকট্রন, একটা নিজের অক্ষের সাপেক্ষে যদি পজিটিভ সেন্সে ঘোরে, আরেকটা নেগেটিভ সেন্সে ঘুরছে, তাহলে দুজন দুজনকে ক্যান্সেল করে দিচ্ছে, বাকি থাকছে কি এই চারদিকে ঘোরা, এর জন্যও কি হবে, ম্যাগনেটিক মোমেন্ট হবে। কিন্তু এই যে ম্যাগনেটিক মোমেন্টটা হয়েছে, তাহলে এখানে যে ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে পিএম, পিএম কি হচ্ছে না, ইলেকট্রনের নিউক্লিয়াসের চারদিকে আবর্তনের জন্য যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, উল্টো দিকে হয়ে যাচ্ছে। মানে আমি যদি, এটা হচ্ছে কি পদার্থ, তো এটা পদার্থ, আমি বাইরের থেকে বি এক্সটার্নাল অ্যাপ্লাই করেছি, কিন্তু যেই করেছি সব ম্যাগনেটিক মোমেন্ট উল্টো দিকে ডাইরেকশান হয়ে গেছে। এর ভেতরে কেন হচ্ছে তার আবার অন্য এক্সপ্লেন আছে, অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, বাট উল্টো দিকে হয়ে যাচ্ছে মানে কি হবে, ভেতরে কিছুটা কম হবে, এই ভেতরে কিছুটা কম হচ্ছে মানে কি, বাইর দিয়ে বেশি যাবে, ভেতর দিয়ে কম যাবে, এই জন্য ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভেতরে অর্থাৎ বি মিডিয়াম বি নটের থেকে কম হচ্ছিল। ঠিক আছে, তাহলে ছোট যদি আমি বলি পয়েন্ট, যে এখানে সমস্ত ইলেকট্রনগুলো কি আছে, মানে কোনো মানে সব ইলেকট্রন পেয়ারে আছে, কোনো সিঙ্গেল ইলেকট্রন নেই, তার ফলে কী হচ্ছে না, এখানে কোনো চৌম্বক ভ্রামক নেই বলতে গেলে, ভেতরে কোনো পি যদি বলি, পি এম যদি ভেতরে জিরো হয়ে আছে, ঠিক আছে, যেই আমি বাইরের থেকে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করব,
তখন ওই যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছিল সেটা একটা উল্টো দিকে ম্যাগনেটিক মোমেন্ট বানাবে, যার ফলে কি হবে, এর চৌম্বক যে ক্ষেত্রটা ভেতরে কম যাবে। ঠিক আছে, এটা হচ্ছে। আর পরাচৌম্বকের ক্ষেত্রে কি হচ্ছে, একটা মানে সিঙ্গেল ইলেকট্রন থেকে যাবে, দেখা গেলো থেকে গেছে দু একটা সিঙ্গেল ইলেকট্রন, ঠিক না, একটা সিঙ্গেল ইলেকট্রন থেকে গেছে, তাহলে ভেতরে কিন্তু অর্থাৎ পিএম কিন্তু থাকছে, পিএম প্রেজেন্ট আছে, মানে কি চৌম্বক ভ্রামক আছে ভেতরে, কিন্তু কিভাবে আছে, চৌম্বক ভ্রামক অবিন্যস্তভাবে আছে, অবিন্যস্তভাবে আছে, অবিন্যস্ত আছে, মানে ধরো এদিকে হচ্ছে চৌম্বক ভ্রামক, এদিকে, আচ্ছা এটা আমি দেখিয়েছি কিন্তু ইলেকট্রন, আর এগুলো দেখাচ্ছে কি পিএম, ঠিক আছে, এ ধরো এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, তো এখানে নেট কিন্তু পিএম কত হয়ে আছে, নেট কত হয়ে আছে, জিরো, নেট কত হয়ে আছে, জিরো, যখন আমি বি এক্সটার্নাল কিছু অ্যাপ্লাই করিনি বা H0 বলে দিচ্ছি, মানে বাইরের থেকে কোনো আমি H অ্যাপ্লাই করিনি, তাহলে কি হলো, পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে কিছু ইলেকট্রন আছে যারা অযুগ্ম হয়ে আছে, যার ফলে তাদের কিন্তু একটা একটা করে চৌম্বক ভ্রামক থাকবে। তো এই পদার্থের ভেতরে অনেক চৌম্বক ভ্রামক আছে, কিন্তু তারা এলোমেলো হয়ে আছে, ফলে কি হচ্ছে না, পিএম নেট কত হচ্ছে, জিরো। এবার আমি যদি বাইরের থেকে এইচ প্রয়োগ করি, তাহলে তখন কি হচ্ছে না, চৌম্বক ভ্রামকগুলো একদিকে অ্যালাইন হবে, পিএম কি হবে, একদিকে অ্যালাইন হবে, টর্ক প্রযুক্ত হবে এদের উপরে, আমরা জানি বাইরের থেকে এইচ প্রয়োগ করলে দ্বিমেরু ভ্রামকগুলোর উপরে কী হবে, টর্ক প্রযুক্ত হবে, তারা একদিকে অ্যালাইন হয়ে চৌম্বক ক্ষেত্র ভেতরেও বানাবে আর বাইরের থেকেও আসবে, মানে কিছুটা বেড়ে যাবে, তাই না, এখানে ছিল না, এখানে ছিল কি বিএম লেস দ্যান বি নট, আর এখানে কি ছিল বিএম গ্রেটার দ্যান বি নট, ঠিক না। আচ্ছা, অয়স্চম্বক পদার্থের ক্ষেত্রে কী হয় না, ডোমেইন তৈরি করে, ডোমেইন বলতে মানে ধরো এটা অয়স্চম্বক পদার্থ, এখানে চৌম্বক ভ্রামক অনেক বেশি আছে, কিন্তু তারা কিভাবে হয়ে আছে না, ডোমেইন হিসাবে হয়েছে। ডোমেইন বলতে কি, একটা জায়গাতে অনেকগুলো চৌম্বক ভ্রামক একই দিকে, যেমন এখানে চৌম্বক ভ্রামকগুলো একই দিকে, আবার এখানে চৌম্বক ভ্রামকগুলো একই দিকে, এটা হলো একটা ডোমেইন। এখানে হচ্ছে কি একটা ডোমেইন, দেন কি হচ্ছে এদিকে একটা ডোমেইন হচ্ছে এরকম করে, ঠিক আছে, এটা হলো একটা ডোমেইন, দেন এদিকে হচ্ছে একটা ডোমেইন, এদিকে হচ্ছে একটা ডোমেইন, ঠিক না। তো তার মানে কি, এখানে যেমন একটা একটা চৌম্বক ভ্রামক এলোমেলো হয়েছিল, এখানে কি হচ্ছে কতগুলো চৌম্বক ভ্রামক একদিকে, আবার কতগুলো চৌম্বক ভ্রামক এদিকে, আবার কতগুলো এদিকে, তো এটা একটা ডোমেইন, এটা একটা ডোমেইন, এটা একটা ডোমেইন, ঠিক আছে, তো এটা হচ্ছে কি একটা ডোমেইন। কিন্তু যদি দেখা যায় সবগুলো ডোমেইন মিলে এখানেও জিরো, মানে বাইরের থেকে যদি আমি এইচ কিছু অ্যাপ্লাই না করি, এখানেও কিন্তু জিরো হয়ে আছে। যেমন দেখ, এই ডোমেইনের অভিমুখ কোন দিকে, এদিকে, তো এই ডোমেইনের অভিমুখ উল্টো দিকে, এরা দুজন ক্যান্সেল করে দিচ্ছে, এটা উপরের দিকে তো এটা নিচের দিকে, এরা দুজন ক্যান্সেল করে দিচ্ছে, এটা এদিকে তো এটা এদিকে, এরা দুজন ক্যান্সেল করে দিচ্ছে। এবার আমি বাইরের থেকে যদি এইচ প্রয়োগ করি, তাহলে এর ভেতরে সব ডোমেইনগুলো একই দিকে হয়ে যাবে, ডোমেইন ঘুরে যাবে সব, তার মানে কি হবে, এখানে অনেক বেশি চুম্বক ক্ষেত্র হচ্ছে ভেতরে, বুঝতে পারছিস কি, অনেক বেশি হচ্ছে, অর্থাৎ বিএম ইজ মাচ গ্রেটার দেন বি নট, বিএম ইজ মাচ গ্রেটার দেন বি নট, ক্লিয়ার। তাহলে কী কী হলো, তিরস্চম্বক পদার্থে কোনো সিঙ্গেল ইলেকট্রন নেই, সব জোড়াই আছে, ঠিক আছে, মানে ওর ভেতরে তো কোনো চৌম্বক ভ্রামকই নেই। বাইরের থেকে এইচ প্রয়োগ করলে কি হচ্ছে, পরমাণুর অরবাইটাল যে মোশন হচ্ছে, ঠিক আছে, পরমাণুর ইলেকট্রনের যে কক্ষীয় গতি হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে, তার জন্য চৌম্বক ভ্রামক কী করবে, উল্টো দিকে হতে শুরু করবে, ফলে কী হবে, কিছুটা কমে যাবে। পরাচৌম্বকের বেলা এটা হচ্ছে। দেন অয়স্চম্বকের বেলা কী হচ্ছে, ডোমেইন থিওরি, ঠিক, ডোমেইন থিওরি। প্রেজেন্ট মানে আছে, এর পিএম নেই, পিএম অ্যাবসেন্ট, ঠিক আছে,
প্লাস এনটি মানে প্রেজেন্ট, মাইনাস এনটি মানে অ্যাবসেন্ট, ঠিক আছে, এটা শর্টে লেখা হয়। ক্লিয়ার? হ্যাঁ, তো দেখে যে সমস্ত পদার্থে দেখবি পুরো বেশিরভাগ নোবেল গ্যাসই কিন্তু চিরচুম্বক হয়ে যাবে, কেন কি নোবেল গ্যাসের সমস্ত ইলেকট্রন জোড়ায় আছে, এই কারণে। ডোমেন থিওরি আগে অনেক ডিটেলসে করা হতো, বাট এখন নেই এ সমস্ত, এটুকুই মোটামুটি সাফিসিয়েন্ট। লাস্ট এখানে লিখবো আমি যে আমরা আগের দিন কাই পড়েছিলাম না, এক্সকে একটু ইলেভেট করে সিম্বল ছিল কাই। কাই ছিল কি? চৌম্বক। কাই কাই কী ছিল? চৌম্বক প্রবণতা বা চৌম্বক গ্রাহিতা। তো সেই কাই উষ্ণতার উপরে কীরকম নির্ভর করছে, ঠিক আছে, উষ্ণতার উপর, ঠিক আছে। আমি এখানে ছোট করে এখানে লিখে নিচ্ছি যে উষ্ণতার ওপর কাইয়ের নির্ভরশীলতা, উষ্ণতার ওপর কাইয়ের নির্ভরশীলতা, ঠিক আছে। তো ফার্স্ট আমি তিরস্ চুম্বক বলছি, কাই উষ্ণতার ওপর নির্ভরশীল নয়, প্রথম পয়েন্ট। তিরস্ চুম্বকের ক্ষেত্রে ওপর নির্ভরশীল নয়। তাহলে কেউ যদি এটা যদি কাই যদি উষ্ণতার উপর নির্ভরশীল না হয়, তাহলে আমি উষ্ণতার সাপেক্ষে কাইয়ের গ্রাফ করলে কি আসবে? এরকম, ঠিক না? ক্লিয়ার তো? আচ্ছা, এবার হচ্ছে কি, এটা হচ্ছে কি না কাই প্রপোর্শনাল টু 1/t, মানে উষ্ণতার সহিত ব্যস্তানুপাতিক। যদি কোনো জিনিস উষ্ণতার সহিত ব্যস্তানুপাতিক হয়, তাহলে আমরা কি করব, এখানে এরকম করে গ্রাফ হবে, এদিকে হচ্ছে কাই, এদিকে হচ্ছে টি। টি কিন্তু কেলভিন স্কেলে, এটা হচ্ছে কেলভিন স্কেলে, ঠিক আছে। পরাচুম্বক পর্যন্ত ঠিক আছে, ঠিক না? পরাচুম্বক পর্যন্ত ঠিক আছে। এরপরে অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে কি হচ্ছে? অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে কি আছে? এখানে একটা ধ্রুবক আছে, ধ্রুবক দিয়েছে, বাট ধ্রুবকের প্রয়োজন নেই। সি একটা ধ্রুবক দিয়েছে, মানে কাই সমান c/t, প্রয়োজনই নেই, গ্রাফ হলেই শুধু হবে। আচ্ছা, এবারে ফেরোম্যাগনেটিকের বেলা কি হচ্ছে? এদিকে কাই আছে, এদিকে তো টি আছে, ঠিক আছে, এদিকে তো টি আছে, কিন্তু গ্রাফ কীরকম হচ্ছে? আচ্ছা, তোরা ওই দুটোর আগে টুকছিস, ঠিক আছে, ওই দুটো টুকে নে, তারপরে এটা বলছি না হলে। তো তিরস্ চুম্বকের ক্ষেত্রে কাই উষ্ণতার উপর নির্ভরশীল নয়, মানে সোজা গ্রাফ হচ্ছে। পরাচুম্বকের ক্ষেত্রে কাই উষ্ণতার সহিত ব্যস্তানুপাতিক, মানে উষ্ণতা বাড়লে কাই কমে যাবে। মানে কি, যদি আমি উষ্ণতা বাড়াই তার চৌম্বক প্রবণতা কমে যাবে, ঠিক আছে, চৌম্বক প্রবণতা কমে যাবে। আচ্ছা, অয়স্চুম্বকের বেলা কি হচ্ছে? অয়স্চুম্বকের বেলা আমি ধরো উষ্ণতা বাড়িয়ে যাচ্ছি, উষ্ণতা বাড়াচ্ছি, ঠিক আছে, উষ্ণতা বাড়াতে বাড়াতে একটা উষ্ণতা আসবে যাকে আমরা বলছি টিসি, মানে ক্রিটিক্যাল টেম্পারেচার। ওই উষ্ণতা থেকে যদি আমি উষ্ণতা বাড়াই, ও কিন্তু পরাচুম্বকের যে গ্রাফ ছিল সেরকম গ্রাফ হবে। এর আগে গ্রাফ কেমন ছিল? এর আগে জটিল টাইপের একটা গ্রাফ ছিল, কমপ্লেক্স গ্রাফ, সেটা আমাদের দরকার নেই। এর আগে কিন্তু গ্রাফ ছিল কি? কমপ্লেক্স। তাহলে একটা উষ্ণতা যার পরে অয়স্চুম্বক পদার্থ কিসের মতো আচরণ করছে? পরাচুম্বকের মতো। এই উষ্ণতাটাকে বলা হবে কি? সংকট উষ্ণতা। তাহলে কি বলবো? টিসি হচ্ছে কি? সংকট উষ্ণতা, সংকট উষ্ণতা। টিসি হচ্ছে কি? সংকট উষ্ণতা। এখানে সংকট উষ্ণতার সংজ্ঞা আমরা লিখব, আগে এইটা লিখে নে।
তাহলে কি হলো, উষ্ণতা আমরা বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে কি হবে, একটা উষ্ণতা আসবে, যে উষ্ণতার পর থেকে অথবা যে উষ্ণতায় অয়স্চুম্বক পদার্থ পরাচুম্বক পদার্থের মতো বা পরাচুম্বক পদার্থে পরিণত হবে, সেটাই হচ্ছে সংকট উষ্ণতা। একে বলে কুড়ি বিন্দু। ঠিক আছে, এই যে পয়েন্টটা হচ্ছে এটাকে বলছে কুড়ি বিন্দু হচ্ছে। কুড়ি বিন্দু বা কুড়ি তাপমাত্রা বলা হচ্ছে। ঠিক আছে, লেখ হেডিং দে, কুড়ি বিন্দু বা কুড়ি তাপমাত্রা। কুড়ি বিন্দু বা কুড়ি তাপমাত্রা বইতে আছে, বলে দিচ্ছে একবার, কুড়ি বিন্দু বা কুড়ি তাপমাত্রা। কুড়ি বিন্দু বা কুড়ি তাপমাত্রা। হ্যাঁ, কুড়ি বিন্দু বা কুড়ি তাপমাত্রা। লেখ, যে সংকট তাপমাত্রায়, যে সংকট তাপমাত্রায়, যে সংকট তাপমাত্রায়, যে সংকট তাপমাত্রায় একটি অয়স্চুম্বক পদার্থ, যে সংকট তাপমাত্রায় একটি অয়স্চুম্বক পদার্থ, যে সংকট তাপমাত্রায় একটি অয়স্চুম্বক পদার্থ পরাচুম্বক পদার্থে রূপান্তরিত হয়। যে সংকট তাপমাত্রায় একটি অয়স্চুম্বক পদার্থ পরাচুম্বক পদার্থে রূপান্তরিত হয় তাকে আমরা কুড়ি বিন্দু বা কুড়ি তাপমাত্রা বলছি। ঠিক আছে, হ্যাঁ, এখানেই হচ্ছে চ্যাপ্টার কমপ্লিট, এই চ্যাপ্টার পুরোপুরিভাবে। তো দেখ এখানে কি হচ্ছে, উষ্ণতার সঙ্গে তিরস্চম্বক পদার্থের চৌম্বক প্রবণতা নির্ভরশীল নয়, আর উষ্ণতা বাড়ালে পরাচুম্বকের চৌম্বক প্রবণতা কমছে, এর বেলাও উষ্ণতা কমালে কমছে। ঠিক আছে, শুধু কি একটা উষ্ণতার পরে তিরস্চম্বকটা পরাচুম্বকে পরিণত হবে। ঠিক আছে, পুরোপুরি আগের দিন তো বলেই দিয়েছিলাম যে ওই ছকের ভেতরে। হ্যাঁ, তাহলে পেজ নাম্বার 444-এ, পেজ নাম্বার 444-এর যে ছকটা আছে সেখানে ছকটা বাড়িতে একবার দেখিস, পুরোপুরি হয়ে গেছে, আর কোনো পয়েন্ট বাকি নেই। শুধু ওই ছকের ওপরে একবার চৌম্বক পর্দা দিয়ে রেখেছে। চৌম্বক পর্দা কি, যেমন আমি ধরো কোনো জায়গা, আমি চাইছি যে এই জায়গাটাকে চৌম্বক যে ক্ষেত্র তার প্রভাব মুক্ত রাখতে, তাহলে আমি কি করলাম, এই জায়গাটাকে ধরো এরকম একটা পদার্থ দিয়ে ঢেকে দিলাম। ঠিক আছে, এরকম একটা পদার্থ দিয়ে ঢেকে দিলাম, এটা হচ্ছে কি, ধরো অয়স্চুম্বক পদার্থ। তাহলে আমি যদি চৌম্বক ক্ষেত্র দিই ওইখানে, তাহলে কি হবে, চৌম্বক ক্ষেত্র দিলে এখান থেকে হয়ে এখানে বাইরে চলে যাবে, ভেতরে আর থাকবে না কোনো, তাই না? সেই যেমন আমরা সেই তড়িৎ পর্দা করেছিলাম না, যে আধান সবসময় পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে, আমি যদি কোনো জায়গাকে তড়িতের প্রভাব মুক্ত রাখতে চাই তাহলে আমরা কি করব, ধাতব আচ্ছাদন নেব, সেরকমই হচ্ছে চৌম্বক পর্দা। ব্যাস, চ্যাপ্টার হচ্ছে এখানে কমপ্লিট। বাদ বাকি এমসিকিউগুলো যেগুলো একটু আগে দিয়েছিলাম আরেকবার দেখবি, হয়ে যাবে। ঠিক আছে, হয়ে যাবে। হ্যাঁ, একবার 2-4 মিনিট দেখে নে। নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে, তড়িৎ চুম্বকীয় আবেশ। আচ্ছা, নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে, তড়িৎ চুম্বকীয় আবেশ। একবার পুরোটা দেখে নি। আচ্ছা, যদি তোদেরকে, আচ্ছা একক মাত্রা তো করেই দিয়েছিলাম, কাই এর একক মাত্রা কি হবে? কাই এর একক মাত্রা, কাই এর একক মাত্রা কিছু নেই, একক মাত্রা এককহীন মাত্রাহীন। ঠিক আছে, এম সমান কাই ইন্টু এইচ, আমরা দেখেছিলাম এম এবং এইচ এর একক সেম। ঠিক আছে, তো চ্যাপ্টারের নাম হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তড়িৎ চুম্বকীয় আবেশ। ঠিক আছে, চল চ্যাপ্টার শুরু হচ্ছে। হ্যাঁ, প্রথমে দেখ আমি কিছু জিনিস তোদেরকে মনে করাচ্ছি।
কিছু জিনিস তোদেরকে আমি মনে করাচ্ছি, যেমনটা গাউসের উপপাদ্য করার আগে আমরা পড়েছিলাম। ওখানে ছিল কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা তো এমনিতে সংজ্ঞা পড়েছিলাম যে একক আধানের ওপর ক্রিয়াশীল তড়িৎ বল, এটা একটা সংজ্ঞা। দেন আরেকবার পড়া হয়েছিল কি, ধরো আমি যদি বলি এই জায়গাতে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে চাই, তাহলে আমি কি করব, এই জায়গাতে একটা একক ক্ষেত্রফল নেব। এই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে কটা তড়িৎ বলরেখা যায় তাকে বলা হবে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তাই না। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে আমরা দুভাবে বলেছিলাম, যে একক আধানের উপর ক্রিয়াশীল বল, আর এখানে এরকমও বলা হচ্ছে যে যে বিন্দুতে, ধরো আমি এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে চাই, তাহলে এই বিন্দুর চারিদিকে আমি একটা একক ক্ষেত্রফল নেব। এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে যদি লম্বভাবে 5টা বলরেখা যায়, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 5, ঠিক আছে। তো সেরকমই আমরা কি নেব না, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য লেখ, এক মিনিট, লেখ চৌম্বক আবেশ, চৌম্বক আবেশ, চৌম্বক আবেশ যেটাকে আমরা বি বলছি, চৌম্বক আবেশ যেটাকে আমরা বি বলছি, ঠিক আছে। হ্যাঁ, চৌম্বক আবেশ কি, চৌম্বক আবেশ হচ্ছে যে কোনো বিন্দুতে আমি যদি চৌম্বক আবেশ বার করতে চাই, অ্যাকচুয়ালি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বার করতে চাই, তাহলে ওই বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে কটি বলরেখা লম্বভাবে যাবে, তাহলে লিখতে পারিস, লেখ পদার্থের কোনো বিন্দুর চারিদিকে, পদার্থের কোনো বিন্দুর চারিদিকে, পদার্থের কোনো বিন্দুর চারিদিকে, পদার্থের কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, পদার্থের কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, পদার্থের কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে কটি আবেশ রেখা অতিক্রম করে, লম্বভাবে যে কটি আবেশ রেখা অতিক্রম করে, ঠিক আছে। লম্বভাবে যে কটি আবেশ রেখা অতিক্রম করে। এবার আমি বলছি আবেশ রেখা কি ছিল, আগের চ্যাপ্টারে আমরা করেছি কীরকম ছিল, এটা ছিল পদার্থ, এর বাইরের থেকে যেটা এসছে তাকে কি বলা হতো, আবেশী রেখা, তাই না, আবেশী রেখা। আর এর ভেতরে চৌম্বক ভ্রামকগুলো অ্যালাইন হলে চুম্বকে পরিণত হওয়ার পরে যে রেখা হয়েছিল সেটা ছিল কি, চুম্বকন রেখা। এই চুম্বকন রেখা এবং আবেশ রেখা দুজন মিলে কি হতো, চৌম্বকন রেখা এবং আবেশী রেখা দুজন মিলে কি হতো, চৌম্বক আবেশ রেখা। এবারে আমি যদি বলি এই পদার্থের এইখানে কত চৌম্বক আবেশ হয়েছে, মানে আমি এখানে নেব একটা একক ক্ষেত্রফল, এর মধ্য দিয়ে যে কটা আবেশ রেখা লম্বভাবে যাচ্ছে, ঠিক না, যে কটা আবেশ রেখা লম্বভাবে যাচ্ছে। এবারে কথা হলো চৌম্বক আবেশ হলো, ঠিক। এবার আসছে কি চৌম্বক, আচ্ছা চৌম্বক আবেশকে আরেকটা টার্ম কি দেওয়া যেতে পারে, চৌম্বক প্রবাহ ঘনত্ব। লিখে নে, আমি টার্মটা পরে বোঝাচ্ছি সাইডে। চৌম্বক প্রবাহ ঘনত্ব, চৌম্বক প্রবাহ ঘনত্ব ইংরেজি হচ্ছে কি, ইংরেজি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। যেমনটা আমরা তড়িৎ প্রবাহ ঘনত্ব বলতাম না, হ্যাঁ তড়িৎ প্রবাহ ঘনত্বকে আমরা কি বলতাম, তড়িৎ প্রবাহ ঘনত্বকে সেখানটায় বলতাম যে প্রথমে ছিল কি তড়িৎ ফ্লাক্স, ঠিক আছে, তড়িৎ ফ্লাক্স, দেন তড়িৎ ফ্লাক্স ঘনত্ব বা চৌম্বক তড়িৎ প্রবাহ ঘনত্ব বলে, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখ ওখানে ডিস্টার্ব হচ্ছে এই কারণে, এক তো আমরা তড়িৎ প্রবাহের ইংরেজি পড়ি, তড়িৎ প্রবাহকে কী বলি, আই পড়ি, ঠিক আছে, ওই জন্য ওই টার্মটা ইউজ করা হয় না, ওখানে পড়া হয় কি ইলেকট্রিক ফ্লাক্স, তারপরে ইলেকট্রিক ফ্লাক্সকে আমরা কি বলি, ফাই, ঠিক আছে। আর ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটিকে আমরা কি বলি, ই বলি, মানে যেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আর চুম্বকের বেলা বাংলায় এরকম বলা হচ্ছে যে চৌম্বক প্রবাহ ঘনত্ব, অ্যাকচুয়ালি এটাকে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলা উচিত ইংরেজি হিসাবে, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, ঠিক আছে।
ফ্লাক্স মানে কোনো তলের মধ্য দিয়ে মোট যে কটা বলরেখা যাচ্ছে। ফ্লাক্স ঘনত্ব মানে কি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে কটা যাচ্ছে। এবার তড়িৎ চৌম্বক প্রবাহের হিসাবে যদি আমি তড়িৎ প্রবাহ নিয়ে আসি তাহলে তো ও তো কারেন্ট হয়ে যাবে। আবার তড়িৎ প্রবাহ ঘনত্ব যদি বলি তাহলে ও তো যে হয়ে যাবে, তাই না? ওই জন্য বাংলা ওখানে ডিস্টার্ব করছে, ইংরেজিতে ঠিকঠাক আছে। তো দেখ, ফ্লাক্স মানে কি? ফ্লাক্স মানে কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে মোট যে বলরেখা যাবে। আর ফ্লাক্স ডেন্সিটি মানে কি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, তাহলে এটা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে হয়ে গেছে। এবার আসবো কি শুধু চৌম্বক ফ্লাক্স, ঠিক আছে, বা চৌম্বক প্রবাহ। চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স, যাকে আমরা কি দিয়ে বলছি? ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স, দেখ আগে থেকে আমরা তড়িৎ ফ্লাক্সকে ফাই দিয়ে ডিনোট করে রেখেছি, এই জন্য আজকে দেব কি ফাই এম। কেন কি আগে আমরা তড়িৎ ফ্লাক্সকে ফাই দিয়ে ডিনোট করে রেখেছি। এরপরে যখন দুজন একসঙ্গে আসবে কোথাও, তখন আমরা কি বলবো? তড়িৎ ফ্লাক্সকে ফাই ই আর চৌম্বক ফ্লাক্সকে ফাই এম। বোঝা গেল? হ্যাঁ, তড়িৎ ফ্লাক্স ফাই ইলেকট্রিক, ফাই ম্যাগনেটিক। তাহলে লেখ, কোনো তলের মধ্য দিয়ে কোনো তলের মধ্য দিয়ে কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে যে কটি আবেশ রেখা অতিক্রম করে, কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে যে কটি আবেশ রেখা অতিক্রম করে। আমি একক ক্ষেত্রফল বলিনি, ঠিক না? একক ক্ষেত্রফল বলিনি। আচ্ছা, তো একটা কথা হচ্ছে কি, আমি যদি বলি এটা হচ্ছে কি না, এটা হচ্ছে তল ভেক্টর। সাপোজ তল ভেক্টর কীরকম হয়? তলের সহিত লম্ব। তল ভেক্টর কীরকম হয়? তলের সহিত লম্ব। এবং আমি যদি বলি যে চৌম্বক ক্ষেত্র এদিকে হচ্ছে, ছবি আঁকবি না, চৌম্বক ক্ষেত্র এদিকে হচ্ছে, তাহলে দেখ তলের সহিত লম্ব মানে কি? তলের সহিত লম্ব মানে কি? এরিয়া মানে এ ভেক্টর বরাবর হওয়া উচিত। দেখ এটা হচ্ছে কি তল, এই যে সার্কেল করেছে এটা হচ্ছে বৃত্তাকার তল। এই তলের ক্ষেত্রফল ভেক্টর কী হবে? তলের সহিত লম্ব। আর আমি ধরে নিচ্ছি এখানে বি ভেক্টরটা এরকম আছে, তলের সহিত থিটা কোণের করে আছে। তাহলে আমি যদি বলি যে বি ভেক্টর, বি মানে কি? একক ক্ষেত্র। বি মানে হচ্ছে দেখ চৌম্বক প্রবাহ ঘনত্ব, মানে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে গেছে। তাহলে দেখ বিকে আমি চাই এই তলের সহিত লম্বভাবে যাক, এই তলের সহিত লম্বভাবে যাক। তাহলে বি এর এ বরাবর উপাংশ নিয়ে আসতে হবে। তাহলে কি আসবে? দেখ বি এর এ বরাবর উপাংশ কি হবে? বি কস থিটা। এ বরাবর কি আসবে? বি কস থিটা। আর এই বরাবর কি হবে? বি সাইন থিটা। লক্ষ্য করে দেখ, বি কস থিটা কিন্তু তলকে লম্বভাবে কাট করছে, আর বি সাইন থিটা কিন্তু তলে আছে, তলে। বি সাইন থিটা তলে আছে, তাহলে তলে আছে মানে কি তলকে কাট করছে? করছে না। তাহলে বি কস থিটা মানে কি? বি কস থিটা মানে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বি এর যে উপাংশটা লম্বভাবে যাচ্ছে। বি মানে কিন্তু একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, বি মানে কিন্তু একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে। দেখ চৌম্বক আবেশ যেটা ছিল সেটা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে ছিল, কিন্তু এই বিটা তলের সহিত লম্ব ছিল না, তলের সহিত তলের ভেক্টরের সহিত থিটা কোণে ছিল। তাহলে বি এর একটা উপাংশ আসবে বি কস থিটা। তাহলে বি কস থিটা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কত যাচ্ছে? এ বি কস থিটা, এ বি কস থিটা। দুজন ভেক্টর আছে, তাদের মধ্যে কোণ আছে, মানে কি হবে? এ ডট বি বা বি ডট এ, ডট প্রোডাক্ট আসবে। কিন্তু আমরা এটাকে লিখব কিভাবে? আমরা এই রকমভাবে লিখব না। হতে পারে তো যে এই তলটা পুরোপুরি সমতল নয়, হতে পারে এই তলটা পুরোপুরি সমতল নয়, তাহলে আঁকা বাঁকা তল হতে পারে। তাহলে আমি কি করব? ক্ষুদ্র ক্ষুদ্র তল নেব, তাতে করে যত ফাই হচ্ছে সেগুলোকে আমরা ছোট ছোট করে জুড়ব। তাহলে ফাই হবে কত? ফাই হবে ইন্টিগ্রেশন বি ডট ডি এ। কত হবে? ইন্টিগ্রেশন বি ডট ডি। অর্থাৎ চৌম্বক প্রবাহকে আমরা ম্যাথমেটিক্যালি কি বলবো? যে বি ভেক্টরের এটা কোন সমাকলন হচ্ছে? সারফেস ইন্টিগ্রাল, মানে ক্ষেত্র সমাকলন হচ্ছে। এরিয়া আছে না,
বি ভেক্টরের ক্ষেত্র সমাকলন। আগে আমরা যেগুলো ল্যাঙ্গুয়েজ লিখেছি ওগুলো তো এখন তো সংজ্ঞা তো আসবে না, এলে কি আসবে, এখান থেকে অঙ্ক আসবে। মেন পয়েন্ট কিন্তু এটা হলো যে ফাই মানে কি হলো, দেখ আমি দেখিয়ে দিয়েছি যে ফাই হচ্ছে বি ডট এ হচ্ছে, কিন্তু তল যদি সবসময় পুরো সমতল থাকে এবং অ্যাঙ্গেলও ঠিক থাকে তবে গিয়ে আমি বি ডট এ পুরোপুরি করব, কিন্তু যদি চেঞ্জ হয় তাহলে আমাকে তো ইন্টিগ্রেশন করতে হবে না, তাহলে এগুলো দরকারই নেই, ঠিক আছে, এটা বোঝানোর জন্য। তাহলে ফাই কত হচ্ছে বি ডট এ, ফাই কত হচ্ছে বি ডট এ। এবার আমি করে নেব কি, যে যদি বি ভেক্টর কনস্ট্যান্ট হয়, হতেই পারে বি ভেক্টর কনস্ট্যান্ট হয়, তাহলে আমি কি বলবো, ফাই সমান বি ভেক্টর বাইরে চলে এলো ডট ইন্টিগ্রেশন ডিএ, ঠিক না, তাহলে তখন কি হবে বি ডট এ, ডি এর ইন্টিগ্রেশন কত হবে এ। তাহলে যদি চৌম্বক ক্ষেত্র এবং এরিয়া ভেক্টর কনস্ট্যান্ট থাকে পুরোটাই, তাহলে বি ডট এ, সোজা সিম্পল। আর যদি আঁকা বাঁকা থাকে, অনেকটা থাকে, তাহলে তখন আমরা কি করব, ইন্টিগ্রেশন দিয়ে যাব, ঠিক আছে, হ্যাঁ ইন্টিগ্রেশন দিয়ে যাব। তো এখান থেকে কি আসছে না, বি এ কস থিটা। থিটা কি, থিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র এবং তলের মধ্যে কোণ, থিটা হচ্ছে কি বি ভেক্টর এবং এরিয়া ভেক্টরের মধ্যে কোণ, ঠিক আছে, বি ভেক্টর এবং এরিয়া ভেক্টরের মধ্যে কোণ হচ্ছে কি থিটা। তাহলে এত সময়ে যেটা পড়া হলো আমাদের মেন পার্ট হচ্ছে কিন্তু এটাই, ফাই সমান বি ভেক্টর, ফাই সমান ইন্টিগ্রেশন বি ডট ডিএ, এটা ঠিক আছে, ইন জেনারেল ফরম্যাট এটা। যদি বি কনস্ট্যান্ট হয়ে যায়, তাদের মধ্যে কোণ ঠিক থাকে, তাহলে কি হয়ে যাবে বি এ কস থিটা, এজ সিম্পল। তবে এটা সমতলের ক্ষেত্রেই হবে বেশিরভাগ, ঠিক আছে, সমতল, কেন কি ফ্ল্যাট এরিয়া, দেখ সমতল যদি হয়, সমতলের ওপরে লম্ব সবসময় ঠিক আছে, যদি কার্ভ হয় তাহলে এখানে লম্ব, এখানে লম্ব, অন্যদিকে হচ্ছে এরিয়া ভেক্টর আলাদা আলাদা হচ্ছে। তো এটা বলতে পারিস সমতলের ক্ষেত্রে লিখতে পারিস, সমতলের ক্ষেত্রে, সমতলের ক্ষেত্রে, ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখ এই ফাই এর একক এবং বি এর একক সম্বন্ধে আমরা এক এক করে দেখে নেব, ঠিক আছে। তো দেখ চৌম্বক ফ্লাক্স, অর্থাৎ লিখছি চৌম্বক ফ্লাক্সের একক, চৌম্বক ফ্লাক্স এর একক, চৌম্বক ফ্লাক্স মানে কার কথা বলছি, ফাই এম, ঠিক আছে, এর একক কি হবে, এর সিজিএস একক হচ্ছে, সিজিএস একক কি হবে, ম্যাক্সওয়েল, ম্যাক্সওয়েল এম এ এক্স হচ্ছে। এসআই একক কি হচ্ছে, এসআই একক হচ্ছে ওয়েবার, ওয়েবার ডাব্লিউ বি, ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েবার, খুব খারাপ অবস্থা, হ্যাঁ ডাব্লিউ বি হয়েছে। এবারে এক ওয়েবার মানে কত ম্যাক্সওয়েল, 10⁸ ম্যাক্সওয়েল, এক ওয়েবার সমান 10⁸ ম্যাক্সওয়েল, ঠিক। যদি দেখিস আমি যদি লিখি যে ফাই সমান বি এ কস থিটার তো কোনো একক নেই, তো আমি যদি এরকমই লিখি তাহলে বি ফাই হচ্ছে কত, ফাই মানে বি ইন্টু এ, যদি একক দেখিসও, যদি এককটাকে দেখিস তাহলে কি হবে, ফাই সমান বি এ একক যদি দেখিস, দেখ ম্যাক্সওয়েলকে আমি কি লিখতে পারি এটা, আচ্ছা চৌম্বক ক্ষেত্রে সিজিএস একক কী ছিল, গস, চৌম্বক ক্ষেত্রে সিজিএস একক কী ছিল, গস ছিল, গস ইন্টু সেমি স্কোয়ার লেখা যেতে পারে, ঠিক আছে, তাহলে জি ইন্টু সেমি স্কোয়ার লেখা যেতে পারে। আর ওয়েবার মানে দেখ চৌম্বক ক্ষেত্রের এসআই একক কী হবে, টেসলা, টেসলা ইন্টু মিটার স্কোয়ার, টেসলা মিটার স্কোয়ার, ঠিক না, টেসলা মিটার স্কোয়ার। আর এখান থেকেই আমরা বলেছিলাম, দেখ যদি আমি বলি টেসলা এবং গসের মধ্যে সম্পর্ক, এক টেসলা সমান কি হবে, এক টেসলা সমান এক ওয়েবার পার মিটার স্কোয়ার, এক টেসলা, দেখ টেসলা মিটার স্কোয়ার সমান ওয়েবার,
টেসলা মিটার স্কোয়ার সমান কি হচ্ছে ওয়েবার। সম্রাট একটু বন্ধ করে দেয়, ঠিক আছে। আচ্ছা, টেসলা টেসলা সমান কি হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। দেখ ওয়েবার মানে কত, 10⁸ ম্যাক্সওয়েল। দেখ ওয়েবার মানে কত, 10⁸ ম্যাক্সওয়েল। আর মিটার স্কোয়ার মানে কত হচ্ছে 100 সেন্টিমিটারের হোল স্কোয়ার। বোঝা যাচ্ছে কি কী কী লিখেছি দেখ। ফাইয়ের সিজিএস একক হলো ম্যাক্সওয়েল, ফাই সমান বি ইন্টু এ, তাহলে চৌম্বক ক্ষেত্রের সিজিএস একক গস, আর এরিয়ার সিজিএস একক কী হবে সেমি স্কোয়ার। এসআই একক ওয়েবার, ফাই সমান বি ইন্টু এ, চৌম্বক ক্ষেত্রের এসআই একক কী হবে টেসলা, আর এরিয়ার একক কী হবে মিটার স্কোয়ার। এবার আমি বলছি যে টেসলা এবং গসের মধ্যে যে সম্পর্কটা আমরা বলেছিলাম আগে থেকে সেটা একবার দেখাচ্ছি। টেসলা মানে কি হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার, ওয়েবার মানে কত 10⁸ ম্যাক্সওয়েল, মিটার স্কোয়ার, মিটার মানে কত 100 সেমি তার হোল স্কোয়ার। তাহলে দেখ কত হবে 10⁸ ম্যাক্সওয়েল বাই এটা কত 10-এর স্কোয়ার তার আবার স্কোয়ার 10⁴ সেমি স্কোয়ার। তো কাটাকুটি হয়ে গেল। দেখ 10⁴ ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ারকে কী বলবো, ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ারকে বলবো কি গস। তাহলে এক টেসলা সমান 10⁴ গস, এক টেসলা কত হচ্ছে 10⁴ গস। হয়েছে ক্লিয়ার? এতটা বুঝতো ঠিকঠাক আছে? এতটা বুঝতো। চল ফাই এর মাত্রা বার করে দিয়ে দেখি কী হবে। ফাই এর মাত্রা, ফাই এম এর মাত্রা, ফাই এম এর মাত্রা কী হবে বি এর মাত্রা গুণ ক্ষেত্রফলের মাত্রা। ক্ষেত্রফলের মাত্রা তো এল স্কোয়ার, কিন্তু বি এর মাত্রা কী হবে চল বার কর সবাই, আমি করিয়েছি আগে। বি এর মাত্রা আসবে কোথা থেকে, চৌম্বক ক্ষেত্রের মাত্রা আসবে কোথা থেকে, এগুলোর মাত্রা কিন্তু পরীক্ষায় দেবে, ঠিক আছে। এই মাত্রাগুলো এতটা সহজ নয় যে চট করে হয়ে যাবে। চৌম্বক ক্ষেত্রের মাত্রা কোথা থেকে আসবে, এমন একটা ফর্মুলা চুম্বক চ্যাপ্টারে ইউজ কর যেখান থেকে বি এর মাত্রা আসবে। কি হবে এটা পড়েছিস, এফ সমান কিউ ভি বি সাইন থিটা। কিউ আধান, বি চৌম্বক ক্ষেত্রে, ভি বেগে গতিশীল হলে তার উপর ক্রিয়াশীল বল, এখান থেকে বি এর মাত্রা চলে আসবে। এফ বাই কিউ ভি সাইন থিটার তো কোনো মাত্রাই নেই, তাই তো। এখান থেকে বি এর মাত্রা আসবে না, আসবে। এখান থেকে বি এর মাত্রা আসবে, কত হবে বলের মাত্রা কত হচ্ছে এম এল T⁻², আধানের মাত্রা আইটি, আর হচ্ছে বেগের মাত্রা কী হবে, বেগ মানে বল বাই সরণ এল T⁻⁻1, ঠিক আছে তো। এফ সমান কিউ ভি বি সাইন থিটা, এটা আমরা পড়েছি। সেখান থেকে আমি করছি কি না বি সমান এফ বাই কিউ ভি সাইন থিটা লিখছি, নাহলে পরে আবার বলবে যে স্যার ভুল লিখছে, আর সাইন থিটা কোথায় গেল। হয়েছে। এফ এর মাত্রা বলের মাত্রা কত হবে এম এল T⁻², দেন আধানের মাত্রা আইটি, বেগের মাত্রা এল T⁻⁻1। বেশ, এখান থেকে দেখ কিছু কাটাকুটি যাবে কিনা, টি আর T⁻⁻1 চলে গেছে, এল আর এল চলে গেছে, তাহলে কি কি থাকছে এখান থেকে এম T⁻², এম T⁻², I⁻⁻1 ওখানে বসিয়ে দেব। এম T⁻², I⁻⁻1, এটা হচ্ছে কি বি এর মাত্রা, এটা হচ্ছে এরিয়ার মাত্রা, ঠিক আছে। তাহলে দুটো মিলে চলে আসবে এখানে ফাই। তাহলে কত হবে এম এল স্কোয়ার T⁻², I⁻⁻1, ঠিক আছে। হ্যাঁ ক্লিয়ার, ঠিকঠাক আছে। চল একটা কোশ্চেন দিচ্ছি এখান থেকে। কোশ্চেন হলো, এক মিনিট, ঘনকেরই কোশ্চেন দিই তাহলে। আমি ঘনকটাতে যেরকম নাম দিচ্ছি সেরকমই নাম দিবি, নাহলে ভুল হয়ে যাবে।
এটা এক্স অক্ষ আছে, এটা ওয়াই অক্ষ আছে, এটা জেড অক্ষ আছে, ঠিক আছে। এবং এখানে একটা ঘনক আছে এরকম, ঘনকের বাহুর দৈর্ঘ্য কত এ, ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান এ। এখানে চৌম্বক ক্ষেত্র আছে বি ভেক্টর সমান 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ টেসলা। ঘনকের বাহুর দৈর্ঘ্য দিয়ে দিই 2 মিটার, এ নয় 2 মিটার, ঘনকের বাহুর দৈর্ঘ্য 2 মিটার, ক্লিয়ার, ঘনকের বাহুর দৈর্ঘ্য 2 মিটার। আচ্ছা, এবার আমি নাম দিচ্ছি এখানে এ বি সি ডি, এ বি সি ডি, ই এফ জি এইচ, ঠিক আছে। হ্যাঁ, এবার আমার কোশ্চেন হলো 1 নম্বর, ফাই এ বি সি ডি কত হবে। 2 নম্বর, ফাই বি সি জি এফ কত হবে। 3 নম্বর, ফাই ডি এ ডি এইচ ই কত হবে, ঠিক আছে। একটা কোশ্চেন করে নিলে সবগুলো চলে আসছে তো। হ্যাঁ, কোশ্চেন সবার টোকা হয়ে গেছে, কোশ্চেন আমি মুছবো না, ঠিক আছে। হ্যাঁ, কোশ্চেন আমি মুছছি না। দেখ, প্রথম অঙ্ক করাচ্ছি, একবার করিয়ে দিই। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, দেখ আমি যদি প্রথম কোশ্চেন নিই, ফাই এ বি সি ডি, মানে এই কথার মানে কি, এ বি সি ডি যে তলটা আছে, এ বি সি ডি যে তলটা আছে সেই তলের মধ্য দিয়ে কত ফ্লাক্স গেছে। আচ্ছা, কত ফ্লাক্স গেছে এটা করার জন্য আমি করব কি, আচ্ছা ফ্লাক্সের ফর্মুলা কি, বি ডট এ, তাই তো, বি ডট এ, এটা তো আমরা জানি ফ্লাক্সের ফর্মুলা। কেন বি ডট এ লিখে নিলাম চট করে, কেন কি চৌম্বক ক্ষেত্র কনস্ট্যান্ট, কোনো মান চেঞ্জ হচ্ছে না, আর এটা একটা সমতল, নিচের যে তলটা আছে সেটা সমতল, তো দুজনেই কনস্ট্যান্ট এবং তলও সমতল, এই কারণে লিখেছি। তো দেখ, প্রথমে বি আমি লিখে নিচ্ছি, বি কত আছে, 2i মাইনাস 3j প্লাস 4k, ডট কিন্তু আছে, ডট প্রোডাক্ট, কি লাগবে, তল ভেক্টর, এরিয়া ভেক্টর চাই, তাই না, কি লাগবে, এরিয়া ভেক্টর। এরিয়া ভেক্টর করব কিভাবে, ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, ঘনকের একটা তলের ক্ষেত্রফল পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। দেখ ভালো করে, এই দেখ, ঘনক মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো সমান, তো একটা তল কিন্তু বর্গক্ষেত্রই আছে, তাহলে কি হবে, এ বি সি ডি তলের যে ক্ষেত্রফল, এ বি সি ডি ভালো করে শুনবি, এ বি সি ডি তলের ক্ষেত্রফল কি হবে, বাহু গুণ বাহু, মানে 4 হবে। তাহলে আমি যদি এইটার এরিয়া বলি, এখানটায় এরিয়া এ বি সি ডি যদি বলি, 2 2 4 হবে, বাহু এ দৈর্ঘ্য প্রস্থ দুজনেই 4 হচ্ছে, কিন্তু দিকের একটা ব্যাপার আছে, এরিয়া ভালো করে দেখ, এ বি সি ডি তলটা কোন তলে আছে, এক্স ওয়াই তলে আছে, ভালো করে দেখ, এ বি সি ডি তলটা কোন তলে আছে, এক্স ওয়াই তলে আছে। আচ্ছা, এক্স ওয়াই তলের ওপরে লম্ব কি হতে পারে, জেড, এক্স ওয়াই তলের উপরে লম্ব কি হতে পারে, জেড হতে পারে, কিন্তু জেড কোন দিকে, জেড ওপরের দিকে, আর জেড আরেকটা হচ্ছে কি নিচের দিকে। আচ্ছা, তল ভেক্টর কি হয়, যদি আমি এরকম একটা সমতল নেই, তাহলে এর যে তল ভেক্টর বাইরেও হতে পারে ভেতরেও হতে পারে, কিন্তু যদি আমি একটা বদ্ধ তল নিই, মানে যদি আমি এটাকেই নিয়ে নিই বদ্ধ তল, তাহলে এইটা যদি বদ্ধ তল নিই, তাহলে এই তলটার এরিয়া কিন্তু বাইরের দিকে হবে, এর বাইরের দিকে হবে, এই তলের এরিয়া ভেক্টর কি হবে, বাইরের দিকে, এই তলের এরিয়া ভেক্টর হবে এর বাইরের দিকে, মানে উপরে, এই তলের হবে এর দিকে, বোঝা যাচ্ছে কি। তাহলে
ঘনক একটা বদ্ধ তল আছে, তাহলে ঘনকের ABCD তলের ক্ষেত্রফলের মান 4, এই তলটার ভেক্টর জেড হবে আমি বুঝতে পারছি, কিন্তু বাইরের দিকে মানে কি হবে, জেডের পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ। জেড তো উপরের দিকে পজিটিভ, এদিকে হবে নিচের দিকে হবে নেগেটিভ। আচ্ছা জেড বরাবর একক ভেক্টর কি হয়, কে ক্যাপ, এক্স বরাবর আই, ওয়াই বরাবর জে, জেড বরাবর কে, তাহলে এখানে কি হওয়া উচিত মাইনাস কে, বোঝা যাচ্ছে কি, মাইনাস কে, তাহলে এখানে কত লিখবো -4 কে ক্যাপ, -4 কে ক্যাপ। এবার দেখ ডট প্রোডাক্ট কি করে করে, আইর সাথে আই, জের সাথে জে, কে এর সাথে কে, এখানে আই আছে এখানে আই নেই মানে জিরো, এখানে জে আছে এখানে জে নেই মানে জিরো, এখানে কে আছে এখানে কে আছে, তাহলে কে আর কে দুজনে, তাহলে কি হবে, এর কে এর কাছে কত আছে 4, এর কাছে আছে -4, 4 4 16, মাইনাস আছে -16। একক কি হবে, একক হবে, একক যেহেতু আমি যেহেতু এগুলো সব এসআইতে নিয়েছি, তাহলে কি হবে ওয়েবার, এসআইতে নিয়েছি মানে একক কি হবে ওয়েবার। বাদ বাকি দুটো কর নিজে এক্ষুনি, বাদ বাকি দুটো কর নিজে এক্ষুনি, তুই এক কাজ কর, হুম, আচ্ছা তাহলে ঠিক আছে, দেখ দেখতে পারিস কোশ্চেনগুলো। আচ্ছা চল দেখ, আমি এখানেই একসঙ্গে লিখছি BCGF, বি তো ঠিক আছে না, 2i -3j 4k, বল BCGF কি হবে, BCGF ক্ষেত্রফলের মান তো 4, কোন দিকে হবে, দেখ এটা হচ্ছে কি, দেখ এটা কোন তলে আছে বলতো, এটা এক্স, এক্স এই যে দেখ এটা এক্স অক্ষ, আর এটা হচ্ছে কি জেড অক্ষ, এক্স জেড তলে আছে মানে ওয়াই অক্ষ হবে এর লম্ব, মানে কি হবে 4j, 4j হবে, ঠিক আছে 4j হবে। ওয়াই কোন তলে বললাম, এক্স জেড, হ্যাঁ এক্স এই দেখে দেখ, এটা এক্স অক্ষের সমান্তরাল এক্স, এটা জেড অক্ষের সমান্তরাল, এক্স জেড তলে আছে, তাহলে এর সঙ্গে লম্ব হবে ওয়াই, তাহলে এর উত্তর কত হবে -12, -12, -12 এবার হবে এর উত্তর, বোঝা যাচ্ছে তো, হ্যাঁ তারপরেরটা কর, ADHE, এক কাজ করে ADHE, ADHE কোন তলে আছে, এক্স জেড তলে আছে, তাহলে লম্ব কোণ বরাবর ওয়াই, কিন্তু ওয়াই পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ, এদিকে এদিকে তাই না, তাহলে কি হবে 4 - j, 4 - j, তাহলে এখানে কত হবে 2i -3j প্লাস 4k ডট -4j, তাহলে জের সাথে জে দেখ, এখানে -3 এখানে -4, 4 3 12, মাইনাসে মাইনাসে প্লাস ওয়েবার, ঠিক আছে। হুম, খেয়াল করে দেখছিস, দেখ এই তলে -12 এবার, এই তলে +12 এবার, মানে কি বলতো, মানে এই তলে যত প্লাস এই তলে তত মাইনাস এখানে। তো এই রকম একটা কোশ্চেন দেখ, তুই কোশ্চেনটা লিখবি কিন্তু, হ্যাঁ এখানে দেখ কোশ্চেন হচ্ছে কি, আমি কোঅর্ডিনেট
দিচ্ছি না, প্রথমে আমি এটাই করছি। দেখ, এটা হলো কি, এটা হলো অর্ধগোলক, গোলকের হাফ কাটা পার্ট, ঠিক আছে। এই অর্ধগোলকের ব্যাসার্ধ হলো আর, ঠিক আছে। এবার এখানে চৌম্বক ক্ষেত্র এরকম আছে, এরকম করে চৌম্বক ক্ষেত্র আছে, অবশ্যই এরকম করে গেছে, ঠিক আছে। এরকম করে চৌম্বক ক্ষেত্র গেছে, বি চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। চৌম্বক ক্ষেত্র কত না, বি, বি ভেক্টর দেওয়া আছে। আমার প্রশ্ন হলো গোলকের বক্রতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। বক্রতল বলেছে কিন্তু, মানে যেটা এই কার্ভড পার্ট যেটা, ঠিক না। এবারে সমস্যা কি, সমস্যা হচ্ছে যে আমরা যে অঙ্কগুলো করেছি, আমি বলেছি যে তলটা যেন সমতল হয়, ঠিক না। হ্যাঁ, তল বক্রতল হলে আমি ইন্টিগ্রেশন করে করতে পারি, কিন্তু আমরা এখানে আরেকটা ট্রিক ইউজ করতে পারি। আমি তোদেরকে দু একটা ক্লাস আগে বলেছিলাম যে ক্লোজ পাথ ইন্টিগ্রাল বি ডট ডিএ বা ডিএস কত হয়, 0 হয়। গাউসের উপপাদ্য তড়িৎ ফ্লাক্স, মানে আমি যদি ডিএ বলি ডিএস বলি সেমই থাকছে, মানে একটা বদ্ধ তলের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্স কত হবে, 0। কি বলেছিলাম, যে এখান থেকে যত ঢুকবে তত বেরোবে। কেন না, চৌম্বক বলরেখা বদ্ধ হয়। চৌম্বক বলরেখা কি হয়, বদ্ধ হয়। চৌম্বক বলরেখা সবসময় কি হয়, বদ্ধ হয়। যে কটা ঢুকবে সে কটাই বেরোবে। এই জন্য বি ডট ডিএস কত হয়, 0 হয়। কিন্তু তড়িৎ ফ্লাক্সের বেলা আলাদা হয়েছিল। ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস কত হতো, কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। এটা ছিল কি না, হ্যাঁ এটা ছিল। এটা তড়িৎ চ্যাপ্টারে গাউসের উপপাদ্য, ই ডট ডিএস তড়িৎ ক্ষেত্র ভেক্টরের একটি বদ্ধ তলে ক্ষেত্র সমাকলন কি হয়, 0 হয়। চৌম্বক ক্ষেত্রের বেলা, সরি 0 নয়, কিউ এনক্লোজ বাই এপসাইলন। আর চৌম্বক ক্ষেত্রের বেলা 0 কেন হচ্ছে, কেন কি চৌম্বক বলরেখাগুলো বদ্ধ হয়, যে কটা ঢুকবে সে কটাই বেরোবে, মানে যত প্লাস তত মাইনাস। তার মানে আমি এখানে একটু কায়দা ইউজ করতে পারি কি, যে আমি টোটাল লিখতে পারি কি, ফাই টোটাল কত হবে এখানে, 0। পুরো তলে যদি বার করি, তোকে আমি ঘনকের কোশ্চেন দিয়েছিলাম তো, বাড়ি গিয়ে সবগুলো বার করবি। আমি 3টে তল করেছি, আরও 3টে বার করবি, করে সবাইকে যোগ করে দেখবি 0 আসবে। বোঝা গেল, বাড়ি গিয়ে আমি 3টে বলেছি তো, আর যদি বাকি 3টে ইউজ করি, মানে যোগ করিস, বাকি সবগুলো 6টাকে যদি যোগ করিস, অলরেডি দেখতে পেয়ে গেছি একটা +12 একটা -12, ঠিক আছে। তো সেম ওরকম করলে কিন্তু সবগুলোতে 0 আসবে। তো ফাই টোটাল কি কত হচ্ছে, 0, কেন কি এটা একটা বদ্ধ তল। তাহলে আমি যদি বলতে পারি ফাই প্লেন সারফেস প্লাস ফাই কার্ভড সারফেস, 0 হবে। বক্রতলের ফ্লাক্স আর বৃত্তাকার যে সমতল আছে তার ফ্লাক্স 0 হবে। আমি না কার্ভড সারফেস বারই করব না, আমি প্লেন সারফেস বার করে নেব, ঠিক আছে। ফাই কার্ভড সারফেস কি হবে না, -ফাই প্লেন সারফেস, মানে প্লেন সারফেসের আমি যদি ফ্লাক্স বার করে নিই, ওটাকে মাইনাস দিলেই কার্ভ চলে আসবে। এবার দেখ প্লেন সারফেসের কি হচ্ছে, দেখ আমি যদি একে একটু অক্ষটক্ষ ধরে নিই, এটা ধরো আমার হচ্ছে এক্স অক্ষ, আর ওপরের দিকটা ধরো আমার ওয়াই অক্ষই হচ্ছে, ঠিক না, ওয়াই অক্ষ হচ্ছে। তাহলে দেখ বি ভেক্টর কোন দিকে আছে বলতো, বি ভেক্টর ওয়াই অক্ষ বরাবর আছে। বি ভেক্টর কোন দিকে আছে, ওয়াই অক্ষ বরাবর আছে। আর এরিয়া ভেক্টর কোন দিকে আছে না, πr², এরিয়া কিন্তু নিচের দিকেই। এই বৃত্তাকার তল এ কিন্তু ক্ষেত্র ভেক্টর বাইরের দিকে হবে, মানে ঋণাত্মক ওয়াই অক্ষের দিকে, মানে -j। আর সোজা সোজা যদি বলি, এটা তল, দেখ এটা তল, এই তলের ক্ষেত্রফল বাইরের দিকে নিচের দিকে, আর বি ভেক্টর উপরের দিকে। তাহলে বি এবং এর মধ্যে কোণ কত, 180, কোণ কত 180। তাহলে কী হবে, বি ইন্টু এ cos 180, মানে মাইনাস আসবে। আর যদি আমি এরকম করে দেখি যে বি হচ্ছে জে ক্যাপ বরাবর, আর এই বৃত্তের ক্ষেত্রফল কত হবে, πr² - j, তাহলে ফাই প্লেন কত হবে,
ফাই প্লেন হবে পাই সরি জে এর সাথে যে বি পাই আর স্কোয়ার জে মাইনাস জে, তাহলে মানে কী হবে মাইনাস থাকবে, এটা মাইনাস থাকবে। তাহলে এখানে যদি মাইনাস নিই মাইনাস বি পাই আর স্কোয়ার, মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি প্লাস। হ্যাঁ দেখ ভালো করে দেখ, বৃত্তাকার তলে বলরেখা ঢুকছে, ইনওয়ার্ড ফ্লাক্স কি হয় নেগেটিভ, ওই জন্য প্লেনের জন্য কত এসেছিলো ফাই প্লেন নেগেটিভ। কার্ভ সারফেস দিয়ে চৌম্বক বলরেখাগুলো কী হচ্ছে বেরোচ্ছে, তল থেকে যখন বাইরে বেরোয় তখন কি হয় পজিটিভ, বোঝা গেল। হ্যাঁ তো এখানে এটা হচ্ছে, তো এখানে সোজা সোজা আমরা বলতে পারি, এরকমও ভাবতে পারি যে এই বৃত্তের এরিয়া কত পাই আর স্কোয়ার, চৌম্বক ক্ষেত্র কত বি, এবং লম্বভাবে যাচ্ছে এখানে মানে মানে লম্বভাবে নয় মানে বি ভেক্টরের সঙ্গে এরিয়া ভেক্টর 180 কোণ, cos 180 কত হবে -1, এবং এখান থেকে বুঝতে পারছি যে ভেতরে যাচ্ছে বলে -1। ঠিক আছে, এই পর্যন্ত আজকে থাকবে, 8:30 বাজে। ঠিক আছে, নেক্সট দিন এখান থেকে কন্টিনিউ হবে। ঠিক আছে চল। হ্যাঁ পরীক্ষাটা হবে কবে বলছি, আজকের কী বার, আজকের মঙ্গলবার, তো মঙ্গলবার নেক্সট মঙ্গলবার তড়িৎ চুম্বকত্ব পদার্থের চৌম্বক ধর্ম, এই ইউনিটটার ওপরে হবে 35 মার্ক। ঠিক আছে, নেক্সট মঙ্গলবার এখানেই হবে। ঠিক আছে, মঙ্গলবার হবে, তার আগে শনি, আজকের মঙ্গলবার পড়া হয়ে গেল, শনিবার রবিবার দুদিন পড়ালে তড়িৎ চুম্বকের আবেশ আশা করছি শেষ হয়ে যাবে। ঠিক আছে।